নমস্কার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আদর্শ হিন্দু হোটেলের প্রথম পর্ব পেরিয়ে এবার ঘুরে আসার পালা দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে তো আমরা জেনেই গেছি গল্পের প্রধান চরিত্র, না শুধু প্রধান চরিত্র বলাটা ভুল হবে, তো গল্পের নায়ক হাজারি ঠাকুর অন্যের হোটেলে কাজ করেন। হোটেলের মালিকের কাছ থেকে যেমন ফ্রিতে খানিক মুখঝামটা পান, খদ্দেরদের কাছ থেকে পান প্রাণ খোলা প্রশংসা। মানুষটার জীবনে স্বাদ বড় অল্পই। এই যে ওর সোনায় বাঁধানো রান্নার হাত, তাকে এমন উড়িয়ে পুড়িয়ে নষ্ট করতে ওর প্রাণ চায় না। স্বপ্ন দেখেন একদিন ওর নিজের হোটেল হবে। উনি যাদের ভালোবাসেন, যারা ওকে ভালোবাসে, তাদের তিনি মাথায় করে রাখবেন তখন। তা কদ্দূর এগোলো হাজারি ঠাকুরের নিজের হোটেল তৈরির তোড়জোড়, তারই গল্প রইল এবার। আসুন শুনে নেওয়া যাক আদর্শ হিন্দু হোটেলের দ্বিতীয় পর্ব। পরদিন হাজারি চূর্ণির ঘাটে গিয়া অনেকক্ষণ বসিয়া রহিল। তাহার মন কাল হইতে ভালো নয়। পদ্মচির নিকট ভালো ব্যবহার কখনো সে পায় নাই, পাইবার প্রত্যাশাও করে না। কিন্তু তবুও কাল সামান্য একটু রাধা মাংস লইয়া পদ্মজি যে কাণ্ডটি করিল, তাহাতে সে মনোকষ্ট পাইয়াছে খুব বেশি। পরে চাকুরি করিতে গেলে এমন হয়, কুসুমকে একটুখানি মাংস না দিতে পারিয়া তাহার কষ্ট হইয়াছে বেশি। অমন ভালো রান্না সে অনেক দিন করে নাই। অত আশার জিনিসটা কুসুমকে দিতে পারিলে তাহার মনটা খুশি হইত। ভালো কাজ করিলেও চাকুরিতে উন্নতি তো দূরের কথা, ইহারা সুখ্যাতি পর্যন্ত করিতে জানে না, বরঞ্চ পদে পদে হেনস্থা করে। একবার ইচ্ছে হয় যদুবাবুর হোটেলে কাজ লইতে, কিন্তু সেখানেও যে এরকম হইবে না তাহার প্রমাণ কিছুই নাই। সেখানেও পদ্মজি জুটিতে বিলম্ব হইবে না। কি করা যায়? বেলা পড়িয়া আসিতেছে, আর বেশিক্ষণ বসা যায় না। বহু পাপ না করিলে আর কেহ হোটেলের রাঁধুনিগিরি করিতে আসে না। এখনই গিয়া ডেচকি না চড়াইলে পদ্মজি একজুড়ি কথা শুনাইয়া দিবে। এতক্ষণ উনুনে আঁচ দেওয়া হইয়া গিয়াছে। কিন্তু ফিরিবার পথে সে কি মনে করিয়া কুসুমের বাড়ি গেল। কুসুম আসন পাতিয়া দিয়া বলিল, বাবা ঠাকুর আসুন, বড় সৌভাগ্য, অসময়ে আপনার পায়ে ধুলো পড়ল। হাজারি বলিল, দেখ কুসুম, তোর সঙ্গে একটা পরামর্শ করতে এলাম। কুসুম সাগ্রহ দৃষ্টিতে মুখের দিকে চাহিয়া বলিল, কি বাবা ঠাকুর? আমার বয়স 46 হয়েছে বটে, কিন্তু আমায় তত বয়সে দেখায় না। কি বলিস কুসুম? আমার এখনো বেশ খাটবার ক্ষমতা আছে, তুই কি বলিস? হাজারির কথাবার্তার গতি কোন দিকে বুঝিতে না পারিয়া কুসুম কিছু বিস্ময়, কিছু কৌতুকের সুরে বলিল, তা বাবা ঠাকুর, তা তো বটেই, বয়স আপনার এমন আর কি, কিন্তু কেন বাবা ঠাকুর? কুসুমের মনে একটা কথা উঁকি মারিতে লাগিল। বাবা ঠাকুর আবার বিয়ে টিয়ে করবার কথা ভাবছেন নাকি? হাজারি বলিল, আমার বড় ইচ্ছে আছে কুসুম, একটা হোটেল করব নিজের নামে। পয়সা যদি হাতে কোনোদিন জমাতে পারি, এ আমি নিশ্চয়ই করব, তুই জানিস। পরের ঝাঁটা খেয়ে কাজ করতে আর ইচ্ছে করে না। আমি আজ 10 বছর হোটেলে কাজ করছি। বাজার কি করে করতে হয় ভালো করে শিখে ফেলেছি। চক্রবর্তী মশাইয়ের চেয়েও আমি ভালো বাজার করতে পারি। মাখুমপুরের হাট থেকে ফি হাটবার যদি তরি তরকারি কিনে আনি, তবে রানাঘাটের বাজারের চেয়ে টাকায় 4 আনা 6 আনা সস্তা পড়ে। এ ধরো কম লাভ নয় একটা হোটেলের ব্যাপারে। বাজার করবার মধ্যেই হোটেলের কাজের অর্ধেক লাভ। আমার খুব মনে জোর আছে কুসুম, টাকা পয়সা যদি কখনো হাতে পড়ে, তবে হোটেল যা চালাবো বাজারে সেরা হোটেল হবে, তুই দেখে নিস। কুসুম হাজারি ঠাকুরের এই দীর্ঘ বক্তৃতা অবাক হইয়া শুনিতেছিল।
সে হাজারিকে বাবার মতো দেখে বলিয়াই মেয়ের মতো বাবার প্রতি সর্বপ্রকার কাল্পনিক গুণ ও জ্ঞানের আরোপ করিয়া আসিতেছে। হোটেলের ব্যাপারে সে বিশেষ কিছু বুঝুক না বুঝুক, বাবা ঠাকুর যে বুদ্ধিমান তাহা সে হাজারির বক্তৃতা হইতে ধারণা করিয়া লইল। কিছুক্ষণ পরে কি ভাবিয়া সে বলিল, আমার একজোড়া রুলি ছিল, একগাছা বিক্রি করে দিয়েছি। আমার ছোট ছেলের অসুখের সময় 8 বছর, আরেক গাছা আছে, বিক্রি করলে 60-70 টাকা হবে। আপনি নেবেন বাবা ঠাকুর? ওই টাকা দিয়ে হোটেল খোলা হবে আপনার। হাজারি হাসিয়া বলিল, ধুর পাগলি, 60 টাকায় কি হোটেল হবে রে? কত টাকা হলে হয়? অন্তত 200 টাকার কম তো নয়। তাতেও হবে না। আচ্ছা, হিসেব করে দেখুন না বাবা ঠাকুর। হিসেব করে দেখব কি? হিসেব আমার মুখে মুখে। ধরো গিয়ে 2 বড় ডেকচি, ছোট ডেকচি 3টে, থালা বাসন 1 প্রস্থ, হাতা, খুন্তি, বেড়ি, চামচে, চায়ের বাসন, বাইরে গদির ঘরে একখানা তক্তপোষ, বিছানা, তাকিয়া, বাক্স, খেরো বাঁধানো খাতা 2খানা, বালতি, লণ্ঠন, চাকি, বেলুন, এইসব নানান নটখটি জিনিস কিনতেই তো 200 টাকার ওপর বেরিয়ে যাবে। 5 দিনের বাজার খরচা হাতে করে নিয়ে নামতে হবে। চাকর ঠাকুরের 2 মাসের মাইনে হাতে রেখে দিতে হয়। যদি প্রথম 2 মাস না হলো কিছু, ঠাকুর চাকরের মাইনে আসবে কোথা থেকে? সেসব যাকগে, তাছাড়া তোর টাকা নেবই বা কেন? কুসুম ক্ষুব্ধ স্বরে বলিল, আমার থাকতো যদি, তবে আপনি নিতেন না কেন? ব্রাহ্মণের সেবায় যদি লাগে ও টাকা, তবে ও টাকার ভাগ কি বাবা ঠাকুর? সে ভাগ্যি থাকলে তো হবে। আমার অত টাকা যখন নেই, তখন আর সে কথা বলছি কি করে বলুন? যা আছে ওদের যদি কখনো সখনো কোনো দরকার পড়ে, আপনার মেয়েকে জানাবেন। হাজারি উঠিল। আর এখানে বসিয়া দেরি করিলে চলিবে না। বলিল, না রে কুসুম, ওতে আর কি হবে, আমি যাই এখন। কুসুম বলিল, একটু কিছু মুখে না দিলে মেয়ের বাড়ি থেকে কি করে উঠবেন বাবা ঠাকুর? বসুন আর একটু, আমি আসছি। কুসুম এত দ্রুত ঘর হইতে বাহির হইয়া গেল যে হাজারি ঠাকুর প্রতিবাদ করিবার অবসর পর্যন্ত পাইল না। একটু পরে কুসুম ঘরের মধ্যে একখানা আসন আনিয়া পাতিল এবং মেঝের ওপর জলের হাত বুলাইয়া লইয়া আবার বাহিরে গেল। কিছুক্ষণ পরে 1 বাটি দুধ ও একখানা রেকাবিতে পেঁপে কাটা আর আমের টিকলি ও 2টি সন্দেশ আনিয়া আসনের সামনে মেঝের ওপর রাখিয়া বলিল, একটু জল খান, বসুন এসে, আমি খাবার জল আনি। হাজারি আসনের ওপর বসিল। কুসুম ছকছকে করিয়া মাজা একটি কাঁচের গেলাসে জল আনিয়া রেকাবির পাশে রাখিয়া সামনে দাঁড়াইয়া রহিল। খাইতে খাইতে হাজারির মনে পড়িল সেদিনকার সেই মাংসের কথা। মেয়ের মতো স্নেহ যত্ন করে কুসুম। তাহারই জন্য তুলিয়া রাখা মাংস কিনা খাওয়াইতে হইল চকতি মহাশয়ের গাঁজাখোর শালাকে দিয়া, শুধু ওই পদ্ম ঝিয়ের জন্যে। দাসত্বের এই তো সুখ। হাজারি বলিল, তুই আমার মেয়ের মতো কুসুম মা। কুসুম হাসিয়া বলিল, মেয়ের মতো কেন বাবা ঠাকুর? মেয়েই তো। ঠিক, মেয়েই তো। মেয়ে না হলে বাপের এত যত্ন কে করে? যত্ন আর কি করেছি, সে ভাগ্যেই ভগবান কি আমায় দিয়েছেন। একে কি যত্ন করা বলে? কাঁথাখানা পেতে শুচ্ছেন বাবা ঠাকুর? তা শুচ্ছি বই কি রে, রোজ তোর কথা মনে পড়ে শোবার সময়। মনে ভাবি কুসুম এখানা দিয়েছে। ছেঁড়া মাদুরের কাঠি ফুটে ফুটে পিঠে দাগ হয়ে গিয়েছিল, পেতে শুয়ে বেঁচেছি। আহা, কি যে বলেন! না, সন্দেশ 2টোই খেয়ে ফেলুন, পায়ে পড়ি আপনার, ও ফেলতে পারবেন না। কুসুম, তোর জন্য না রেখে খেতে পারি কিছু মা? ওটা তোর জন্য রেখে দিলাম। কুসুম লজ্জায় চুপ করিয়া রহিল। হাজারি আসন হইতে উঠিয়া পড়িলে বলিল, পান আনি, দাঁড়ান।
তাহার পর সামনে দরজা পর্যন্ত আগাইয়া দিতে আসিয়া বলিল, আমারও রুলিগাছা তোলা রইল আপনার জন্য বাবা ঠাকুর। যখন দরকার হয় মেয়ের কাছ থেকে নেবেন কিন্তু। সেদিন হোটেলে ফিরিয়া হাজারি দেখিল প্রায় 15 সের কি আধমন ময়দা চাকর আর পদ্ম ঝিমলিয়া মাখিতেছে। ব্যাপার কি, এত লুচির ময়দা কে খাইবে? পদ্মঝি কথার সঙ্গে বেশ খানিকটা ঝাঁঝ মিশাইয়া বলিল, হাজারি ঠাকুর, তোমার যা যা রাতবার আগে সেরে নাও, তারপরে এই লুচিগুলো ভেজে ফেলতে হবে। আচার্যপাড়ার মহাদেব ঘোষালের বাড়িতে খাবার যাবে, তারা অর্ডার দিয়ে গেছে, 9:30টার মধ্যে চাই, বুঝলে? হাজারি ঠাকুর অবাক হইয়া বলিল, 9:30টার মধ্যে ওই আধমন ময়দা ভেজে পাঠিয়ে দেব, আবার হোটেলের রান্না রাঁধব? কি যে বলো না পদ্ম দিদি, তা কি করে হবে? রতন ঠাকুরকে বলো না লুচি ভেজে দিক, আমি হোটেলের রান্না রাঁধব। পদ্মঝি চোখ রাঙাইয়া ছাড়া কথা বলে না। সে গরম হইয়া ঝঙ্কার দিয়া বলিল, তোমার ইচ্ছে বা খুশিতে এখানকার কাজ চলবে না, কর্তামশায়ের হুকুম, আমায় যা বলে গেছেন তোমায় বললাম। তিনি বড় বাজারে বেরিয়ে গেলেন, আসতে রাত হবে। এখন তোমার মর্জি, করো আর না করো। অর্থাৎ না করিয়া উপায় নাই। কিন্তু ইহাদের এই অবিচারে হাজারির চোখে প্রায় জল আসিল। নিছক অবিচার ছাড়া ইহার কিচ্ছু নয়। রতন ঠাকুরকে দিয়া ইহারা সাধারণ রান্না অনায়াসেই করাইতে পারিত, কিন্তু পদ্মঝি তাহা হইলে খুশি হইবে না। সে যে কি বিশ্বক্ষে পড়িয়াছে পদ্মঝিয়ের, তাহাকে জব্দ করিবার কোনো ফাঁকি পদ্ম ছাড়ে না। ভীষণ আগুনের তাতের মধ্যে বসিয়া রতন ঠাকুরের সঙ্গে দৈনিক রান্না কার্যেতেই প্রায় 9টা বাজিয়া গেল। পদ্মঝি তাহার পর ভীষণ তাগাদা লাগাইল লুচি ভাজাতে হাত দিবার জন্য। পদ্ম নিজে খাটিতে রাজি নয়, সে গেল খরিদ্দারদের খাওয়ার তদারক করিতে। আজ আবার হাটবার, বহু ব্যাপারী খরিদ্দার। রতন ঠাকুর তাহাদের পরিবেশন করিতে লাগিল। হাজারি এক ছিলিম তামাক খাইয়া লইয়াই আবার আগুনের তাতে বসিয়া গেল লুচি ভাজিতে। আধ ঘন্টা পরে, তখন 500 ময়দাও ভাজা হয় নাই, পদ্ম আসিল। ও ঠাকুর, লুচি হয়েছে? ওদের লোক এসেছে নিতে। হাজারি বলিল, না এখনো হয়নি পদ্ম দিদি, একটু ঘুরে আসতে বলো। ঘুরে আসতে বললে চলবে কেন? 9:30টার মধ্যে ওদের খাবার তৈরি করে রাখতে হবে বলে গেছে, তোমায় বলিনি সে কথা? বললে কি হবে পদ্ম দিদি, মন্তরে ভাজা হয় আধমন ময়দা? 9টার সময় তো উনুনে ব্রহ্মার নেচি ফেলেছি, জিজ্ঞেস করো মতিকে। সে সব আমি জানি নে, যদি ওরা অর্ডার ফেরত দেয় বোঝাপড়া করো কর্তার সঙ্গে। তোমার মাইনে থেকে আধমন ময়দা আর 10 সের ঘিয়ের দাম 1 মাসে তো উঠবে না, 3 মাসে ওঠাতে হবে। হাজারি দেখিল কথা কাটাকাটি করিয়া লাভ নাই, সে নীরবে লুচি ভাজিতে লাগিল। হাজারির ফাঁকি দেওয়া অভ্যেস নাই। কাজ করিতে বসিয়া শুধু ভাবে কাজ করিয়া যাওয়াই তাহার নিয়ম, কেউ দেখুক বা না দেখুক। লুচি ঘিয়ে ডুবাইয়া তাড়াতাড়ি তুলিয়া ফেলিলে শীঘ্র শীঘ্র কাজ চুকিয়া যায় বটে, কিন্তু তাহাতে লুচি কাঁচা থাকিয়া যাইবে। এজন্য সে ধীরে ধীরে সময় লইয়া লুচি তুলিতে লাগিল। পদ্মজি একবার বলিল, অত দেরি করে খোলা নামাচ্ছ কেন ঠাকুর? তাড়াতাড়ি হাত চালাও না, অত লুচি ডুবিয়ে রাখলে কড়া হয়ে যাবে। হাজারি ভাবিল একবার সে বলে যে রান্নার কাজ পদ্মঝিয়ের কাছে তাহাকে শিখিতে হইবে না। লুচি ডোবাইলে কড়া কি নরম হয় তা সে ভালোই জানে। কিন্তু তখনই সে বুঝিল পদ্মঝি কেন কথা বলিতেছে। 10 সের ঘি হইতে জলতি বাদে যাহা বাকি থাকিবে পদ্মঝিয়ের লাভ, সে বাড়ি লইয়া যাইবে লুকাইয়া। কর্তামশাই পদ্মঝিয়ের বেলায় অন্ধ, দেখিয়াও দেখেন না। হাজারি ভাবিল এইসব জুয়াচুরির জন্য হোটেলে দুর্নাম হয়। খদ্দেরে পয়সা দেবে, তারা কাঁচা লুচি খাবে কেন? 10 সের ঘিয়ের দাম তো তাদের কাছ থেকে আদায় করা হয়েছে, তবে তা থেকে বাঁচানোই বা কেন?
তাদের জিনিসটা যত ভালো হয় তাই তো দেখতে হবে। পদ্মঝি বাড়ি নিয়ে যাবে বলে তো তারা 10 ঘিয়ের ব্যবস্থা করেননি। পরক্ষণেই তাহার নিজের স্বপ্নে সে ভোর হইয়া গেল। এই রেল বাজারেই সে হোটেল খুলিবে, তাহার নিজের হোটেল। ফাঁকি কাহাকে বলে তাহার মধ্যে থাকিবে না। খদ্দের যে জিনিসের অর্ডার দেবে তাহার মধ্যে চুরি সে করিবে না। খদ্দের সন্তুষ্ট করিয়া ব্যবসা, নিজের হাতে রাঁধিবে, খাওয়াইয়া সকলকে সন্তুষ্ট রাখিবে। চুরি জুয়াচুরির মধ্যে সে নাই। লুচি ভাজা ঘিয়ের বুদবুদের মধ্যে হাজারি ঠাকুর যেন সেই ভবিষ্যতের হোটেলে ছবি দেখিতে পাইতেছে, প্রত্যেক ঘিয়ের বুদবুদটাতে। পদ্মঝি সেখানে নাই। বেচু চক্রবর্তীর গাঁজাখোর ও মাতাল শালাও নাই। বাহিরে গদি ঘরে দিব্যি ফর্সা বিছানা পাতা। খদ্দেররা যতক্ষণ ইচ্ছে বিশ্রাম করুক, তামাক খাইতে ইচ্ছে করে খাক, বাড়তি পয়সা আর একটিও দিতে হইবে না। 2টি করিয়া মাছ সপ্তাহে, 3 দিন মাংস বাঁধা খদ্দেরদের জন্য। এসব না করিয়া শুধু স্টেশনের প্ল্যাটফর্মে হিন্দু হোটেল হিন্দু হোটেল বলিয়া মতি চাকরের মতো চেঁচাইয়া গলা ফাটাইলে কি খদ্দের ভিড়িবে? পদ্মঝি আসিয়া বলিল, ও ঠাকুর, তোমার হলো? হাত চালিয়ে নিতে পারছ না? বাবুদের নোক যে বসে আছে। বলিয়াই ময়দার বারকোষের দিকে চাহিয়া দেখিল, বেলা লুচি যতগুলো ছিল হাজারি প্রায় সবই খোলায় চাপাইয়া দিয়াছে। খান 15-20 বেশি বারকোষে নাই। মতি চাকর পদ্মজিকে আসিতে দেখিয়া তাড়াতাড়ি হাত চালাইতে লাগিল। পদ্মজি বলিল, তোমার হাত তো চলছে না, না? এখনো 10 ময়দার তাল ডাঙায়। এই রকম করে লুচি বেললে কখন কি হবে? হাজারি বলিল, পদ্ম দিদি, রাত 11টা বাজবে ওই লুচি বেলতে আর এক হাতে ভাজতে। তুমি বেলবার লোক দাও। পদ্মঝি মুখ নাড়িয়া বলিল, আমি ভাড়া করে আনি বেলবার লোক তোমার জন্য? ও আমার বাবু রে, ভাজতে হয় ভাজো, না হয় না ভাজোগে। ফেরত গেলে তখন কর্তামশাই তোমার সঙ্গে বোঝাপড়া করবেন। এখন পদ্মঝি চলিয়া গেল। মতি চাকর বলিল, ঠাকুর, তুমি লুচি ভেজে উঠতে পারবে কি করে? লুচি পোড়াবে না? এত ময়দা তাল আমি বেলবো কখন বলো? হঠাৎ হাজারির মনে হইল, একজন মানুষ এখনই তাহাকে সাহায্য করিতে বসিয়া যাইত, কুসুম। কিন্তু সে গৃহস্থের মেয়ে, গৃহস্থের ঘরের বউ, তাহাকে তো এখানে আনা যায় না। যদিও ইহা ঠিক, খবর পাঠাইয়া তাহার বিপদ জানাইলে কুসুম এখনই ছুটিয়া আসিত। তারপর 1 ঘন্টা হাজারি অন্য কিছু ভাবে নাই, কিচ্ছু দেখে নাই। দেখিয়াছে শুধু লুচির কড়া, ফুটন্ত ঘি, ময়দার তাল আর বাখারি সরু আগায় ভিজিয়া তোলা রাঙা রাঙা লুচির গোছা। তাহা হইতে গরম ঘি ঝরিয়া পড়িতেছে। ভীষণ আগুনের তাত। মাজা পিঠ বিষম টনটন করছে। ঘাম ছড়িয়া কাপড় ও গামছা ভিজিয়া গিয়াছে। এক চিলিম তামাক খাইবারও অবকাশ নাই। শুধু কাঁচা লুচি কড়ায় ফেলা এবং ভাজিয়া তুলিয়া ঘি ঝরাইয়া পাশে থামাতে রাখা। রাত 10টা। মুর্শিদাবাদের গাড়ি আসিবার সময় হইল। মতি চাকর বলিল, আমি একবার স্টেশনে যাই ঠাকুর মশাই, ট্রেনের টাইম হয়েছে। খদ্দের না আনলে কাল কর্তামশাইয়ের কাছে মার খেতে হবে। একটা বিড়ি খেয়ে যাই। ঠিক কথা। সে খানিকক্ষণ প্ল্যাটফর্মে পায়চারি করিতে করিতে হিন্দু হোটেল হিন্দু হোটেল বলে চেঁচাইবে। মুর্শিদাবাদে ট্রেন আসিতে আরো মিনিট 15 বাকি। হাজারি বলিল, আমি একা বেলবো আর ভাজবো? তুই কি খেবলি মতি? দেখলি তো এদের কাণ্ড। রতন ঠাকুর সরে পড়েছে, পদ্ম দিদিও বোধহয় সরে পড়েছে। আমি একা কি করি? মতি বলিল, তোমাকে পদ্ম দিদি 2 চোখে দেখতে পারে না। কারোর কাছে বলো না ঠাকুর, এসব তারই কারসাজি। তোমাকে জব্দ করার মতলবে এই কাজ করেছে। আমি যাই, নইলে আমার চাকরি থাকবে না। মতি চলিয়া গেল। অন্তত 5 সের ময়দা তাল তখনও বাকি। লেচি পাকানো
সেও প্রায় 1.5 হাজারি গুনিয়া দেখিল 16 গন্ডা লেচি। অসম্ভব! একজন মানুষের দ্বারা কি করিয়া রাত 12টার কমে বেলা এবং ভাজা দুই কাজ হতে পারে? মতি চলিয়া যাইবার সময় যে বিড়িটা দিয়া গিয়াছিল সেটি তখনও ফুরায় নাই। এমন সময় পদ্ম উঁকি মারিয়া বলিল, কেবল বিড়ি খাওয়া আর কেবল বিড়ি খাওয়া। ওদিকে বাবুর বাড়ি থেকে লোক 2বার ফিরে গেল। তখনই তো বলেছি হাজারি ঠাকুরকে দিয়ে কাজ হবে না। বলি বিড়িটা ফেলে কাজে হাত দাও না, রাত কি আর আছে? হাজারি ঠাকুর সত্যই কিছুটা অপ্রতিভ হইয়া বিড়ি ফেলিয়া দিল। পদ্মঝিয়ের সামনে সে কথা বলিতে পারিল না যে লুচি বেলিবার লোক নাই। আবার সে লুচি ভাজিতে আরম্ভ করিয়া দিল একাই। রাত 11টার বেশি বাকি নাই। হাজারির এখন মনে হইল যে সে আর বসিতে পারিতেছে না। কেবল এই সময়টা মনে আসিতেছিল 2টি মুখ। একটা মুখ তাহার নিজের মেয়ে টেপির, বছর 12 বয়স, বাড়িতে আছে। প্রায় 5-6 মাস তাহার সঙ্গে দেখা হয় নাই। আরেকটি মুখ কুসুমের। ওবেলা কুসুমের সেই যত্ন করিয়া বসাইয়া জল খাওয়ানো, তার সেই হাসি মুখ। টেপির মুখ আর কুসুমের মুখ এক হইয়া গিয়াছে। লুচি আর ঘিয়ের বুদবুদে সে তখনও যেন একখানা মুখই দেখিতে পাইতেছে। টেপি ও কুসুম দুইয়ে মিলিয়া এক। ওরা যদি দুজনে এখানে থাকিত। ওদিকে কুসুম বসিয়া হাসি মুখে লুচি বেলিতেছে, এদিকে টেপি। ঠাকুর! স্বয়ং কর্তা মশাই, বেচু চক্রবর্তী, পিছনে পদ্মঝি। পদ্মঝি বলিল, ও গাঁজাখোর ঠাকুরকে দিয়ে হবে না। আপনাকে তখনই বলিনি বাবু? ও গাঁজা খেয়ে বুঁদ হয়ে আছে, দেখছো না? কাজে এগুবে থেকে। হাজারি তটস্থ হইয়া আরো তাড়াতাড়ি লুচি খোলা হইতে তুলিতে লাগিল। বাবুদের লোক আসিয়া বসিয়াছিল। পদ্মঝি যে লুচি ভাজা হইয়াছিল তাহাদের ওজন করিয়া দিল কর্তাবাবুর সামনে। 500 ময়দা লুচি বাকি থাকিলেও তাহারা লইল না। এত রাত্রে লইয়া গিয়া কোনো কাজ হইবে না। বেচু চক্রবর্তী হাজারিকে বলিলেন, ওই ঘি আর ময়দার দাম তোমার মাইনে থেকে কাটা যাবে। গাঁজাখোর মানুষকে দিয়ে কি কাজ হয়? হাজারি বলিল, আপনার হোটেলে সব উল্টো বন্দোবস্ত বাবু। কেউ তো বেলে দিতে আসেনি এক মতি চাকর ছাড়া। সেও গাড়ির টাইমে স্টেশনে খদ্দের আনতে গেল। আমি কি করব বাবু? বেচু চক্রবর্তী বলিলেন, সেসব শুনছি না ঠাকুর, ওর দাম তুমিই দেবে। খদ্দের অর্ডার ফেরত দিলে সে মাল আমি নিজের ঘর থেকে লোকসান দিতে পারবো না। হাজারি ভাবিল, বেশ, তাহাকে যদি এর দাম দিতেই হয়, লুচি ভাজিয়া সে নিজে লইবে। রাতে 11:30 পর্যন্ত খাটিয়া ও মতি চাকরকে কিছু অংশ দিবার জন্য লোভ দেখাইয়া তাকে দিয়া লুচি বেলাইয়া সব ময়দা ভাজিয়া তুলিল। মতি তাহার অংশ লইয়া চলিয়া গেল। এখনো 3-4 ঝুড়ি লুচি মজুদ। পদ্মঝি উঁকি মারিয়া বলিল, লুচি ভাজছে এখনো বসে? আমাকে খান কতক দাও দেখি। বলিয়া নিজেই একখানা গামছা পাতিয়া নিজের হাতে খান 25-30 গরম লুচি তুলিয়া লইল। হাজারি মুখ ফুটিয়া বারণ করিতে পারিল না, সাহসেও কুলাইল না। অনেক রাত্রেই সুপ্তথিতা কুসুম চোখ মুছিতে মুছিতে বাহিরের দরজা খুলিয়া সম্মুখে মস্ত এক পোঁটলা হাতে ঝোলানো অবস্থায় হাজারি ঠাকুরকে দেখিয়া বিস্ময়ের সুরে বলিল, কি বাবা ঠাকুর, কি মনে করে এত রাত্রে? হাজারি বলিল, এতে লুচি আছে মা কুসুম। হোটেলে লুচি ভাজতে দিয়েছিল খদ্দেরে, বেলে দেওয়ার লোক নেই। শেষকালে খদ্দের 500 ময়দা লুচি নিলে না। কর্তাবাবু বললেন আমাকেই তার দাম দিতে হবে। বেশ, আমায় যদি দাম দিতে হয় আমিই নিয়ে নিই। তাই তোমার জন্য বলি নিয়ে যাই। কুসুমকে তো কিছু দেওয়া হয় না কখনো। রাত বড্ড হয়ে গিয়েছে, ঘুমিয়েছিলে বুঝি? ধরো তোমা, বোঁচকাটা রাখো গে যাও। কুসুম বোঁচকাটা হাজারির হাত হইতে নামাইয়া লইল। সে একটু অবাক হইয়া গিয়াছে।
বাবা ঠাকুর পাগল, নতুবা এত রাত্রে এখন আসিয়াছে লুচির বোচকা লইয়া। হাজারি বলিল, আমি যাই মা, লুচি গরম আর টাটকা এই ভেজে তুলেছি, তুমি খান কত খেয়ে ফেলো গিয়ে এখনই, কাল সকালে বাসি হয়ে যাবে। আর ছেলেপিলেদের দাও গিয়ে, কত আর রাত হয়েছে, 12:30টার বেশি নয়। হোটেলে ফিরিয়া হাজারি ঠাকুর একটি দুঃসাহসের কাজ করিল। মতিচাকর পূর্ব হইতেই ঘুমাইয়া পড়িয়াছিল। তাহাকে তুলিয়া বলিল, মতি, মতি, আমি রাত 3টের গাড়িতে বাড়ি যাচ্ছি, এত লুচি কি হবে বল, বাড়িতে দিয়ে আসি। তুমি থাকো, আমি কাল সকাল 10টার গাড়িতে এসে রান্না করব, কর্তামশাইকে বলো। মতি অবাক হইয়া বলিল, এত রাত্রে লুচি নিয়ে বাড়ি রওনা হবে? নইলে এত লুচি কি হবে, এখানে থাকলে কাল সকালে আবার 12 ভূতে খাবে তো। আমার জিনিস নিজের বাড়ি গিয়ে দিয়ে আসি গে। আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, তারা খেতে পায় না, যাই তাদের দিয়ে আসি, 6টা পয়সা তো খরচ। হাজারি আর ঘুমাইল না। টেপির জন্য তার মন কেমন করিয়া উঠিয়াছে। কুসুম যেমন, টেপিও তেমন। আরো 2টি ছেলে আছে ছোট ছোট, তাদের মুখ বঞ্চিত করিয়া এত লুচি এখানে রাখিয়া পদ্মঝি আর কর্তামশাইয়ের বাড়িতে খাওয়াইয়া কোনো লাভ নাই। রাত 3:30টার সময় গাংনাপুর স্টেশনে নামিয়া হাজারি নিজের গ্রামের পথ ধরিল এবং 3.5 ক্রোশ পথ হাঁটিয়া ভোরইবা সঙ্গে সঙ্গে স্বগ্রামে পৌঁছিল। এরশোলা একসময় বর্ধিষ্ণু গ্রাম ছিল, এখন পূর্বে শ্রী নাই। গ্রামের জমিদার করবাবুরা এখান হইতে উঠিয়া কলিকাতা চলিয়া যাওয়াতে গ্রামের মাইনর স্কুলটির অবস্থা খারাপ হইয়া পড়িয়াছে, বড়দিঘিটা মুজিয়া গিয়াছে। ভদ্রলোকের মধ্যে অনেকে এখান থেকে বাস উঠাইয়া কেহ রানাঘাট, কেহ কলিকাতা চলিয়া গিয়াছেন। নিতান্ত নিরুপায় যারা, তারাই গ্রামে পড়িয়া আছে। হাজারের বাড়িতে 2খানা খড়ের ঘর, ছোট্ট উঠান, একদিকে কাঁঠাল গাছ, অন্যদিকে একটা সজনে গাছ এবং একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা হাজারির মা নিজের হাতে পুঁতিয়াছিলেন। বেশ বড় বড় পেয়ারা হয়, কাশির পেয়ারার বীজের চারা। হাজারির ডাকাডাকিতে হাজারি স্ত্রী উঠিয়া দৌড় খুলিয়া এ অবস্থায় স্বামীকে দেখিয়া বলিল, এসো এসো, শেষ রাতের গাড়িতে এলে নাকি গো? এত দূরান্তর রাস্তা, অন্ধকার রাত, আবার বড্ড সাপের ভয় হয়েছে। সাপের কামড়ে 2-3টে মানুষ মরে গিয়েছে এর মধ্যে। আমাদের গায়ে? আমাদের গায়ে নয়, নতুন কাওড়াপাড়ায় একটা মরেছে, আর বামন পাড়ায় শুনছি একটা। অত বড় বুঁচকাতে কি গো? হাজারি লুচির আসল ইতিহাস কিছু বলিল না। স্ত্রীর আনন্দপূর্ণ সাগ্রহ প্রশ্নের উত্তরে সে কেবল বলিল, পেয়েছি গো, পেয়েছি, ভগবান দিয়েছেন, সবাই মিলে খেয়ে নাও মজা করে। টেপিকে খুব করে খাওয়াও, ও পেট ভরে খাবে, আমি দেখব। সেদিন সকালের গাড়িতে হাজারি রানাঘাটে ফিরিতে পারিল না। দুপুরের পরে হাজারি কুসুমের বাপের বাড়ি বেড়াইতে গেল। এই গ্রামেই গোয়ালাপাড়ায় কুসুমের জ্যাঠামশাই হরি ঘোষের অবস্থা একসময় যথেষ্ট ভালোই ছিল। এখন বাড়িতে গোহাল পোড়া গরুর মধ্যে 8-10টি অবশিষ্ট আছে। 2টি ছোট ছোট ধানের গোলাও বজায় আছে। হাজারিকে হরিঘোষ খুব খাতির করিয়া খেজুর পাতার চটে বসিতে দিল। বলিল, কবে আলেন বাবা ঠাকুর? সব ভালো তো? তোমার সব ভালো আছে? আপনার শ্রীচরণের আশীর্বাদে একরকম চলে যাচ্ছে। রানাঘাটেই কাজ করছেন তো? হ্যাঁ, সেখান থেকেই তো এলাম। আমাদের কুসুমের সঙ্গে দেখা টাকা হয়? হাজারি পাড়া গাঁয়ের লোক, এখানকার লোকের ধাত চেনে। কুসুমের সঙ্গে সর্বদা দেখাশোনা বা তাদের মধ্যে পরস্পরের প্রতি টানের কোনো পরিচয় সে এখানে দিতে চায় না। ইহারা হয়তো সহজভাবে সেটাকে গ্রহণ করিতে পারিবে না। গ্রামে কথাটা রাষ্ট্র হইয়া গেলে
লোকে নানারূপ কদর্থ টানিয়া বাহির করিবার চেষ্টা করিবে তাহা হইতে। সুতরাং সে বলিল, হ্যাঁ, 2-1বার হয়েছিল, ভালো আছে। এবার যদি দেখা হয় একবার আসতে বলবে নিদিকে, তার গায়ে আসবার দিকে তত টান নেই। শহরে দুধ বেচে চালানো যে কি মিষ্টি লেগেছে। হাজারি কথার গতি অন্যদিকে ঘুরাইবার উদ্দেশ্যে বলিল, এবার আবাদপত্তর কিরকম হলো বলো। ধানের আবাদ করেছি 12 বিঘে, আর বাকি সব তরকারি। কুমড়ো 2 বিঘে, আলু পেঁয়াজ। তা এবারের আকাশের অবস্থা ভালো না বাবা ঠাকুর, খেতে মাটি ফেটে যাচ্ছে। তরকারির কথায় হাজারির নিজের গোপনীয় উচ্চাসার কথা মনে পড়িল। তরকারি তাহার গ্রাম হইতে কিনিলে রানাঘাট বাজারের চেয়ে অনেক সুবিধা পাওয়া যায়। এখান হইতেই আনাজপত্র লইয়া যাইবে। হরিঘোষকে বলিল, আচ্ছা, তোমাদের আলু কমন হতে পারে? বাবা ঠাকুর, তার কি কোনো ঠিক আছে? তবে 30-40 মণ খুব হবে। তুমি সমস্ত আলু আমায় দিতে পারবে? নগদ দাম দেব। হরিঘোষ কৌতূহলের সহিত জিজ্ঞাসা করিল, বাবা ঠাকুর আজকাল কাঁচামালের ব্যবসা করছেন নাকি? ব্যবসা এখনো করিনি, তবে করব ভাবছি, সে তোমায় বলবো একদিন। গোয়ালপাড়া হইতে আসিবার পথে একটা খুব বড় বাঁশ বাগানের মধ্যে দিয়া পথ। এখানে লোকজন নাই। হেরোশোলা গ্রামেই লোকজনের বসত নাই। আগে ছিল। ম্যালেরিয়ায় মরিয়া হাজিয়া লোকশূন্য হইয়া পড়িয়াছে। শুধুই বড় বড় আম কাঁঠালের বাগান ও বাঁশবনের জঙ্গল। এই বাঁশবনের মধ্যে পুরনো দিনে পালিত পাড়া ছিল। হাজারি বাল্যকালেও দেখিয়াছে। পালিতেরা বেশ বর্ধিষ্ণু ছিল গ্রামের মধ্যে। পূজা পার্বণ, দোল দুর্গোৎসব পর্যন্ত হইয়াছে রাজেন পালিতের বাড়ি। এখন জঙ্গলের মধ্যে পালিতের ভিটাটা পড়িয়াছে এই পর্যন্তই। দিন মানেই বোধহয় বাঘ লুকাইয়া থাকে। বাঁশঝাড়ে কটকট করিয়া শুকনো বাঁশের শব্দ হইতেছে। ঘন ছায়া, শুকনো বাঁশপাতার ও শোলার শব্দ, ফিঙে শালিক পাখির কলরব। হাজারির মনে হইল আজ যেন তার হোটেলের দাসত্ব জীবনগতে মুক্তির দিন। সেই ভীষণ গরম উনুনের সামনে বসিয়া আজ আর তাকে ডেকচিতে ভাত ডাল রান্না করিতে হইবে না। পদ্মঝিয়ের কড়া তাগাদা ও মুরুব্বিয়ানা সহ্য করিতে হইবে না। বাঁশবনের ছায়ায় পূর্ণ শান্তিতে সে যদি ঘণ্টার পর ঘণ্টা ধরিয়া ঘুমায়, তাহা হইলে ও কেহ কিছু বলিতে পারিবে না। এই মুক্তি সে ভালোভাবেই আস্বাদ করিতে চায় বলিয়াই তো হোটেল খুলিবার কথা এত ভাবে। সে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছে। এইবার কিছু টাকা হইলেই সে রানাঘাটের বাজারে হোটেল খুলিয়া দিতে পারে। হাজারি সত্যই চিন্তা করিতে আরম্ভ করিল, টাকা কোথায় ধার পাওয়া যাইতে পারে। এক গ্রামের গোসাইরা বড় লোক, কিন্তু তাহারা প্রায় সবাই থাকে কলকাতায়। এখানে বৃদ্ধ কেশব গোসাই থাকেন বটে, কিন্তু লোকটা ভয়ানক কৃপণ। তিনি কি হাজারির মতো সামান্য লোককে বিনা বন্ধকে বিনা জামিনে টাকা ধার দিবেন? হাজারির জামিন হইবেই বা কে? তাহার অবস্থা অত্যন্তই খারাপ। 2খানা মাত্র চালা ঘর। রান্নাঘরখানা গত বর্ষায় পড়িয়া গিয়াছে, পয়সার অভাবে সারানো হয় নাই। উঠানের আমতলায় রান্না হয়। বৃষ্টির দিন এখন ক্রমশ চলিয়া গেল, এখন তত অসুবিধা হয় না। বেলা প্রায় পড়িয়া আসিয়াছে। হাজারি বাড়ি ফিরিয়া দেখিল তাহার ছোট মেয়ে টেপি ঘরের দাওয়ায় বসিয়া উল বুনিতেছে। টেপি বাবাকে দেখিয়া বলিল, তোমার জন্য আসন বুনছি বাবা, কাল তুমি যদি থাকো কালকের মধ্যেই হয়ে যাবে, তোমার সঙ্গে দিয়ে দেব। হাজারি মনে মনে হাসিল। বেচু চক্রবর্তীর হোটেলে সে রঙিন পশমের আসন পাতিয়া খাইতে বসিয়াছে, ছবিটি বেশ বটে। পদ্মঝি কি কি মন্তব্য করিবে তাহলে? মেয়েকে বলিল, দেখি কেমন আসন। বাহ, বেশ হচ্ছে তো। কোথায় শিখলি তুই বুনতে?
টেপি বলিল, মুখুজ্জে বাড়ি নীলাদি আর অতসীদির কাছে। আমি রোজ যাই দুপুরে। ওরা আমায় গান শেখায়, বোনা শেখায়। ওরা এখনো আছে? হরিচরণবাবু চলে যাননি এখনো? ওরা নাকি এ মাসটা থাকবে। থাকলে তো আমারই ভালো, আমি কাজটা শিখে নিতে পারি। কি চমৎকার গান গাইতে পারে অতসীদি, আজ শুনবে বাবা? তুই গান শিখলি কিছু? টেপি লাজক সুরে বলিল, দু একটা, সে কিছু নয়। তুমি অতসীদির গান যদি শোনো তবে বলবে যে কলের গানের রেকর্ড শুনছি। ওদের বাড়ি খুব বড় কলের গানও আছে, রোজ সন্ধ্যের পর বাজায়। কত রকমের গান আছে, যাবে শুনতে সন্ধ্যের পর। অতসীদি নিজে কল বাজায়। আমিও যাব তোমার সঙ্গে। অতসীদিকে বলবো বাবা এসেছে, ভালো ভালো গান বেছে দেবে। হাজারি বলিল, হ্যাঁ রে, হরিচরণবাবুর শরীর সেরেছে জানিস? তা তো জানি নে, তবে তিনি বৈঠকখানায় বসে রোজই তো সবার সঙ্গে গল্প করেন। একদিন বৈঠকখানায় কলের গান বাজিয়েছিলেন, কি চমৎকার কীর্তন। সঙ্গীত শিল্পের প্রতি বর্তমানে হাজারির তত আগ্রহ নেই। হাজারির উদ্দেশ্য হরিচরণবাবুকে বলিয়া কহিয়া অন্তত 100 টাকা ধার করা যায় কিনা সেই দিকে। হরিচরণ মুখুজ্জে মহাশয় এ গাঁয়ের মধ্যে একমাত্র শিক্ষিত, অবস্থাপন্ন ও সম্ভ্রান্ত লোক। তাঁরা এই গ্রামের জমিদার, কিন্তু অনেক দিন হইতেই গ্রাম ছাড়িয়াছেন। প্রকাণ্ড 3 মহলা বাড়ি পড়িয়া আছে। 2-1জন বৃদ্ধ পিসিমাসি ছাড়া বাড়িতে আর কেহ এতদিন ছিল না। আজ মাস 4-5 হইল হরিচরণ মুখুজ্জের একমাত্র পুত্র কলিকাতায় মারা যায় বসন্ত রোগে। পুত্রের মৃত্যুর পর হইতেই আজ প্রায় 3 মাস হইল হরিচরণবাবু সপরিবারে দেশের বাটিতে আসিয়া যে কেন বাস করিতেছেন সে খবর হাজারি রাখে না। তবে ইহা জানে যে হরিচরণবাবু গ্রামের উত্তরের মাঠে একটি দিঘি খনন করিবার জন্য জেলা বোর্ডের হাতে অনেকগুলি টাকা দান করিয়াছেন এবং পুত্রের নামে একটি ডিসপেন্সারি করিয়া দিবেন গ্রামে। হরিচরণবাবু কারোর বাড়ি যান না, নিজের বৈঠকখানায় বসিয়া আছেন সব সময়। তার 2 মেয়ে ও স্ত্রী এখানেই, তাছাড়া চাকর বাকর ও 2জন দারোয়ান আছে বাড়িতে। সন্ধ্যার পর সাহসে ভর করিয়া হাজারি হরিচরণবাবুর পৈতৃক আমলের বৈঠকখানার উঠোনে গিয়া দাঁড়াইল। বৈঠকখানা বাড়ির সামনে, বড় বড় থামওয়ালা সাদা মার্বেল পাথর মাথানো বারান্দা। বারান্দার সামনে একটি মাঝারি গোছের কামরা, পাশে একটা ছোট কামরা। পূর্বে নবীনবাবু বলিয়া ইহাদের এক শরিক বড় বৈঠকখানার পাশে পৃথকভাবে নিজের জন্য আরেকটি বৈঠকখানা তৈরি করিয়াছিলেন। তিনি আজ 25 বৎসর হইল নিঃসন্তান অবস্থায় মারা যাওয়াতে উক্ত বৈঠকখানা ঘর বর্তমানে বিচালি রাখিবার জন্য ব্যবহৃত হয়। হাজারি টেপিকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিল। টেপি বলিল, বাবা তুমি বসো, আমি অতসীদিকে বলি গে তুমি এসেছো কলের গান শুনতে, এক্ষুনি দেবে গান। বৈঠকখানার সামনে হাজারিকে দাঁড় করাইয়া রাখিয়া টেপি পাশের ছোট্ট দরজা দিয়া বাড়ির মধ্যে সরিয়া পড়িল। ঘরের মধ্যে তেলের চৌপায়া লণ্ঠন চলিতেছে। ইহা সাবেকিকালের বন্দোবস্ত, এখনো ঠিক বজায় আছে। হাজারি বারান্দায় দাঁড়িয়া ইতস্তত করিতেছে ঘরে ঢুকিবে কিনা, এমন সময় ঘরের ভিতর হইতে স্বয়ং হরিচরণবাবু বারান্দায় বাহির হইয়া সামনে হাজারিকে দেখিয়া বলিলেন, কে? হাজারি বিনীতভাবে হাত জোর করিয়া মাথা নিচু করিয়া প্রণাম করিয়া বলিল, আঁকে বাবু, আমি হাজারি। ও হাজারি, কি মনে করে? এসো এসো, বাইরে দাঁড়িয়ে কেন, ঘরের মধ্যে এসো। মাস তুই তোমায় দেখিনি। তোমার মেয়ে মাঝে মাঝে আসে বটে, আমার বড় মেয়ে অতসীর সঙ্গে তার বেশ ভাব। হরিচরণবাবুর বয়স 55-56 হইবে। গৌরবর্ণ, লম্বা আড়ার চেহারা, বড় বড় চোখ, গলার স্বর গম্ভীর। তিনি খুব শৌখিন লোক ছিলেন। এখনো এই বয়সেও
এবং ছেলে মারা যাওয়া সত্ত্বেও বেশ শৌখিনতা ও সুরুচির পরিচয় আছে তার আটপৌরে পোশাকেও। হাজারি আসলে আসিয়াছে টাকা ধার করিবার কথা বলিতে, কিন্তু বৈঠকখানা ঘরে ঢুকিয়া প্রকাণ্ড বড় সেকেলের প্রমাণ সাইজের আয়নাখানায় নিজের আপাদমস্তক দেখিয়াই তাহার সাহসটুকু সব উবিয়া গেল। হরিচরণবাবু নির্দেশ মতো সে একখানা চেয়ারে বসিল। হরিচরণবাবু বলিলেন, চা খাবে হাজারি? হাজারি আমতা আমতা করিয়া বলিল, আগে চা আমি থাকবে, সে কেন আবার কষ্ট? হরিচরণবাবু বলিলেন, বিলক্ষণ, কষ্ট কিসের? আমি তো চা খাবই এখন, দাঁড়াও আনতে বলি। এই সময়ে টেপি বৈঠকখানার যে দৌড় অন্তঃপুরের দিকে সেখানে আসিয়া দাঁড়াইল। হরিচরণবাবুকে বৈঠকখানার মধ্যে দেখিয়াও সে বেশ সহজভাবেই বলিল, বাবা দাঁড়াও, অতসী দিয়েই কলের গান বাজাচ্ছে। আমি বলেছি আমার বাবা তোমাদের কলের গান শুনতে এসেছে। হরিচরণবাবু বলিয়া উঠিলেন, কলের গান শুনতে এসেছ হাজারি? তা আমাকে বলতে হয়তো এতক্ষণ। শুনতে আসবে আর এমন কথা কি? তোমরা 2-5 জন আসো যাও, বড় আনন্দের কথা। গ্রাম তো লোকশূন্য হয়ে পড়ছে। ওরে খুকি, তোর বাবার জন্য আর আমার জন্য 2 পেয়ালা চা আনতে বলে দে তোর অতসী দিদিকে। হাজারি মনে মনে টেপির উপর চটিয়া গেল। হতভাগা মেয়েটা দিলে সব মাটি করিয়া। কে তাহাকে বলিয়াছিল কলের গান শুনিতে সে যাইতেছে মুখুজ্জে বাড়িতে? অতঃপর টাকার কথা উত্থাপন করা কি ভালো দেখায়? না, যত ছেলে মানুষ নিয়ে হইয়াছে কারবার। হরিচরণবাবুর মেয়ে অতসী এই সময় 2 পেয়ালা চা হাতে ঘরে ঢুকিল। প্রথমে হাজারির সামনে টেবিলে একটি পেয়ালা নামাইয়া অন্য পেয়ালাটি হরিচরণবাবুর হাতে দিল। অতসীর বয়স 18-19, বেশ থপথপে ফর্সা, সুন্দর মুখশ্রী, ডাগর ডাগর চোখ, এক কথায় অতসী সুন্দরী মেয়ে। পরিষ্কার পরিচ্ছন্ন অথচ সহজ অনাড়ম্বর সাজগোজ, হাতে কয়েকগাছি সরু সোনার চুড়ি এবং কানে ইয়ারিং ছাড়া অলঙ্কারেরও তেমন কোনো বাহুল্য নাই। হরিচরণবাবু বলিলেন, তোমার হাজারি কাকা, প্রণাম করো অতসী। অতসী আগাইয়া আসিয়া হাজারির সামনে নিচু হইয়া প্রণাম করিয়া পায়ের ধুলা লইল। হাজারি সংকুচিত হইয়া বলিল, থাক থাক, এসো মা, রাজরানী হও, এসো, কল্যাণ হোক। অতসীকে হরিচরণবাবু বলিলেন, তোমার হাজারি কাকা গান শুনবেন, গ্রামোফোনটা নিয়ে এসো। অতসীর সঙ্গে টেপি খুব ভাব করিয়াছে। টেপির বাবাকে অতসী এই প্রথম দেখিল। বন্ধুর পিতা কিরকম দেখিতে কৌতূহলের সহিত সে চাহিয়া দেখিতেছিল। বাবার কথায় বাড়ির মধ্যে চলিয়া গেল এবং কিছুক্ষণ পরে চাকরের হাত দিয়া গ্রামোফোন রেকর্ডের বাক্স বাহিরে পাঠাইয়া দিল। হরিচরণবাবু চাকরকে বলিলেন, বাজাবে কে? তোর দিদিমণি আসছে না? দিদিমণি যে বললেন আপনি বাজাবেন। আমি ভালো চোখে দেখতে পাবো না, তাকেই পাঠিয়ে দিকে যা। একটু পরে অতসী, টেপি এবং পাড়ার আরও 2-3টি মেয়ে ঘরে ঢুকিল। কলের গান বাজনা শুরু হইল এবং চলিল ঘণ্টা 2। আরও একবার চা দিয়ে গেল চাকরে, কিন্তু পরিবেশন করিল অতসী। সব মিটিয়া চুকিয়া যাইতে রাত্রি প্রায় 9:30 বাজিয়া গেল। হাজারি ছটফট করিতেছিল। গান শুনিতে সে এখানে আসে নাই। গান বন্ধ হইলে অতসী, টেপি ও মেয়ের দল যখন বাড়ির মধ্যে চলিয়া গেল, তখন হাজারি সাহসে ভর করিয়া বলিল, আপনার কাছে একটা আর্জি ছিল বাবু। হরিচরণবাবু বলিলেন, কি বলো? আগে আমার কিছু টাকা দরকার, যদি আমায় কিছু ধার দিতেন তাহলে আমার একটা মস্ত বড় আশার কাজ মিটত। মেয়ের বিয়ে দেবে? আগে না বাবু, তা নয়, ব্যবসা করব। কি ব্যবসা? বাবু, আপনি তো জানেন আমি হোটেলে কাজ করি, আপনার কাছে লুকোবো না। আমি নিজে একটা হোটেল খুলতে চাচ্ছি এবার। টাকাটা সেই জন্যই দরকার। কত টাকা দরকার?
অন্তত 200 টাকা। আমায় যদি দয়া করে দেন বাবু, আমার খালধারের কাঁঠাল বাগান আমি বন্ধক রাখছি আপনার কাছে। 1 বছরের মধ্যে টাকাটা আমি শোধ করব। হরিচরণবাবু ভাবিয়া বলিলেন, বাগান বন্ধক রেখে টাকা আমি দিতাম না, দিতাম তো তোমাকে এমনি দিতাম, কিন্তু অত টাকা এমন সময় আমার হাতে নগদ নেই। হাজারি এ কথার পরে আর কোনো কথা বলিতে পারিল না। বিশেষত সে জানিত হরিচরণবাবু উদার মেজাজের মানুষ, সত্যবাদী লোক। হাতে টাকা থাকিলে হাতে টাকা না থাকার কথা বলিতেন না। অতসী আসিয়া বলিল, কাকা আপনি একটু বসুন, টেপি খেতে বসেছে। মা ছাড়লে না। মেয়েরা যারা গান শুনতে এসেছিল সবাইকে না খাইয়ে যেতে দেবেন না, একটু দেরি হবে। না হয় আপনি যান, আমি ঝির সঙ্গে পাঠিয়ে দেব এখন। হরিচরণবাবু বলিলেন, তোমার যদি বিশেষ কোনো কাজ না থাকে একটু বসে যাও না হাজারি, তোমার সঙ্গে দুটো কথা কই। কেউ বড় একটা আসে না আমার এখানে। হাজারি বসিল। তুমি কোথায়, কোন হোটেলে কাজ করো? আগে রানাঘাট বেচু চক্রবর্তীর হোটেলে, রেলবাজারের মধ্যে। কত মাইনে পাও? বাবু সে আর বলবার কথা নয়, খাওয়া আর 7 টাকা মাসে। তাই ভাবছিলাম পরের তরে থাকবো না। এদিকে বয়স হলো, এইবার একটা হোটেল খুলে নিজে চালাবো। হোটেল চালাতে পারবে? থা বাবু, আপনাদের আশীর্বাদে একরকম সবই জানি ও লাইনের। বাজার আর রান্না, হোটেলে দুটো মস্ত কাজ। এ যে শিখেছে সে হোটেল খুলে লাভ করতে পারে। আমি অনেক দিন ধরে চেষ্টা করে ও দুটো কাজ শিখে নিয়েছি। খদ্দের কি চায় তাও জানি। চাকরি করি রাঁধুনির বটে বাপু, কিন্তু আপনার বাপ মায়ের আশীর্বাদে, আপনার আশীর্বাদে চোখ কান খুলে রেখে কাজ করি। বেশ ভালো। উৎসাহ পাইয়া হাজারি তাহার বহু দিনের আশা ও স্বাদ একটি আদর্শ হিন্দু হোটেল প্রতিষ্ঠা সম্বন্ধে অনেক কথা বলিল। চুনি নদীর ধারে বসিয়া অবসর মুহূর্তে তাহার সে স্বপ্ন দেখার কথাও গোপন করিল না। তাহার রান্না খাইয়া কলিকাতার বাবুরা কি রকম সুখ্যাতি করিয়াছে, যদু বাণিজ্যের হোটেলের তাহাকে ভাঙাইয়া লইবার চেষ্টা কিছুই বাদ দিল না। হরিচরণবাবু বলিলেন, দেখো হাজারি, তোমার কথা শুনে তোমার ওপর আমার হিংসে হয়। তোমার বয়স হলে কি হবে, তোমার জীবনে মস্ত বড় আশা রয়েছে, একটা কিছু গড়ে তুলবে। এই আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। আমার ছেলেটা মারা যাওয়ার পর আমার জীবনে যেন সবকিছু ফুরিয়ে গিয়েছে মনে হয়, আর যেন কিছু করবার নেই। করে কি হবে, কার জন্য করব, এই সব কথা মনে হয়। তাছাড়া জীবনে কখনোই কিছু দরকার হয়নি। বাবার সম্পত্তি ছিল যথেষ্ট, নতুন কিছু গড়ে তুলব এই ইচ্ছে কোনোদিনই জাগেনি। তোমার বয়স হলে কি হবে, ওই একটা আশাই তোমায় যুবক করে রেখে দেবে। আমার মাথায় এত চুল পাকা ছিল না। জীবনের উদ্যম আশা ভরসা যেমন চলে গেল, অমনি মাথার চুলও পেকে গেল। তবে এখন ইচ্ছে আছে খোকার নামে একটা স্কুল করে দেব। আবার ভাবি স্কুলে পড়বেই বাকে, আমাদের এই অঞ্চলে তো লোকের বাস নেই, তার চেয়ে না হয় একটা ডাক্তারখানা করে দিই। উদ্যমী জীবনের সবটুকু, যার জীবনে আশা নেই, যা কিছু করার ছিল সব হয়ে গেছে, তার জীবন বড় কষ্টকর জানো। যেমন ধরো দাঁড়িয়েছে আমার। খোকা মারা না গেলে আজ আমার কত ভাবনা হে হাজারি। ভেবেছিলুম কয়লার খনি ইজারা নেব, কত উৎসাহ ছিল। এখন মনে হয় কার জন্য করব। তাই বলছিলুম, তোমায় দেখে হিংসে হয়। তোমার জীবনে উদ্যম আছে, আশা আছে, আমার তা নেই। আর এই দেখো, এই পাড়া গাঁয়ে একলাটি পড়ে আছি। ভালো লাগে? ভালো লাগে না। কখনো থাকিনি, কিন্তু বাইরেও আর হইচইয়ের মধ্যে থাকতে ভালো লাগে না। ওই মেয়েটা আছে, কলের গান এনেছে একটা, বাজায়, আমিও শুনি। ওর মায়ের জন্য বেছে বেছে ভক্তি আর দেহতত্ত্বের গান কিনে দিয়েছি।
যদি তা শুনে তার মনটা একটু ভালো থাকে। মেয়ে মানুষ তো, কষ্টটা লেগেছে তার অনেক বেশি। হাজারি এই দীর্ঘ বক্তৃতার সবটা তেমন বুঝিল না, কেবল বুঝিল পুত্রশোকে বৃদ্ধের মাথা খারাপ হইয়া গিয়াছে। সে সহানুভূতিসূচক দু চার কথা বলিল। বেশি কথা অনেকক্ষণ ধরিয়া গুছাইয়া বলিতে কখনো সে শিখে নাই। তবুও পুত্র শোকাতর বৃদ্ধের জন্য তাহার সত্যকার দুঃখ হওয়াতে ভাবিয়া ভাবিয়া মনে মনে বানাইয়া অনেক কিছু বলিল। হরিচরণবাবু বলিলেন, আর একটু চা খাবে? আগে না, চা খাওয়া আমার তেমন অভ্যেস নেই, আপনি খান বাবু। এমন সময় টেপি আসিয়া বলিল, বাবা যাবে? হাজারি হরিচরণবাবুর কাছে বিদায় লইয়া মেয়েকে সঙ্গে করিয়া বাহির হইল। জ্যোৎস্না উঠিয়াছে। ভরেদের বাড়ির উঠানে রাঙা কাঠ কাটিয়াছে। রাঙা কাঠের গন্ধ বাহির হইতেছে। সিধুভর দাওয়ায় জাল বুনিতেছিল। বলিল, দা ঠাকুর কনে ছেলেন এত রাত অবধি? হাজারি বলিল, বাবুর বাড়ি। বাবু ছাড়েন না কিছুতে, চা খাও, কলের গান শোনো, শেষে তো টেপিকে না খাইয়ে ছাড়লেন না গিন্নিমা। হাজারির বড় ভালো লাগিয়াছিল আজকের সন্ধ্যাটা। বড়লোকের বৈঠকখানায় এমনভাবে বসিয়া চা সে কখনো খায় নাই। খাতির করিয়া তাহার সঙ্গে কোনো বড়লোকে মনের কথাও কখনো বলে নাই। কলের গান তো আছেই। মেয়েকে বলিল, টেপি কি খেলি রে? টেপি একটু ভোজন প্রিয়, খাইতে ভালোবাসে, আর গরিবের মেয়ে বলিয়াই অতসীর মা তাহাকে না খাওয়াইয়া ছাড়েন না। বলিল, পরোটা, মাছের ডালনা, সুজি, পটল ভাজা, আলু ভাজা। হাজারি স্ত্রী অনেকক্ষণ রান্না সারিয়া বসিয়া আছে। বলিল, এত রাত্রির পর্যন্ত কোথায় ছিলে সব? পাড়া বেড়ানো শেষ হয় না যে তোমাদের? বসে বসে কেবল ঘুম আসছে। টেপি বলিল, আমি খেয়ে এসেছি মা, অতসী দিদির মা ছাড়লেন না কিছুতে, আমি কিছু খাবো না। হ্যাঁ রে, তুই খেয়ে এলি? ওবেলা সেই বাসি লুচি তোর জন্য রয়েছে যে, লুচি খাবি না? অনেক দিন ইহাদের সংসারে এমন সচ্ছলতা হয় নাই যে লুচি ফেলিয়া ছড়াইয়া ছেলেমেয়েরা খাইতে পারে, বলিয়াও সুখ। টেপি বলিল, তুমি খাও মা, আমি খুব খেয়ে এসেছি, সেখানেও তো পরোটা, সুজি, মাছের ডালনা এই সব খাইয়েছে। আজ দিনটা বেশ কাটলো না মা? ভালো খাওয়া সকাল থেকে শুরু হয়েছে আর রাত পর্যন্ত চলেছে। আহারাদি শেষ করিয়া হাজারি বাহিরে বসিয়া তামাক খাইতে লাগিল। হরিচরণবাবুর কথায় তাহার অনেকখানি উৎসাহ আজ বাড়িয়া গিয়াছে। লুচি, টেপি কত লুচি খাইতে পারে, সে তাহার ব্যবস্থা করিবে। তাহার এই সব লোভাতুর ছেলেমেয়ের মুখে ভালো খাবার দাবার সে দিতে পারে না, কিন্তু যাতে পারে সে চেষ্টা করিবার জন্যই তো সুযোগ খুঁজিয়া বেড়াইতেছে। হরিচরণবাবুর টাকা আছে বটে, কিন্তু তাহার মতো লোভাতুর ছেলে মেয়ে নাই। কাহাদের মুখে সুখাদ্য তুলিয়া দিবার আশায় তিনি খাটিবেন? আজ হরিচরণবাবুর নিকট হইতে সে টাকা ধার পায় নাই বটে, কিন্তু এমন একটা জিনিস পাইয়াছে যাহার মূল্য টাকা কড়ির চেয়ে অনেক বেশি। তাহার সংসারে ছেলে মেয়ে আছে, টেপি আছে। তাহাদের মুখের দিকে চাহিয়া তাহার হাতে পায়ে বল আসিবে, মনে জোর পাইবে। হরিচরণবাবুর জীবন শেষ হইয়া গিয়াছে। তাহার বয়স 46 হইলে কি হয়, টেপি যে ছেলে মানুষ, তাহার নিজের সুখ কিসের? টেপিকে একখানা ভালো শাড়ি কিনিয়া দিলে ওর মুখে যে হাসি ফুটিবে, সেই হাসি তাহাকে অনেক দূর লইয়া যাইবে কর্মের পথে। আহা, যদি এমন কখনো হয়, যদি টেপিকে একটা কলের গান কিনিয়া দেওয়া যায়। গান এত ভালোবাসে যখন, হয়তো স্বপ্ন, কিন্তু ভাবিয়াও তো আনন্দ। দেখা যাক কি হয়। বাঁশঝাড়ে শনশন শব্দ হইতেছে। রাত অনেক হইয়াছে, গ্রাম নীরব হইয়া গিয়াছে।
এতক্ষণে হাজারি স্ত্রীকে বলিল, ওগো, আমার গামছাখানা বড্ড ময়লা হয়েছে, একটু সোডা দিয়ে ভিজিয়ে দাও তো। কাল খুব সকালে কেচে দিও, আমি কাল সকালে উঠেই রানাঘাটে যাব। সকালে কেন, এক্ষুনি কেচে দিই। ভিজে গামছা নিয়ে যাবে কি করে? এখন কেচে হাওয়ায় মেলে দিলে রাত্রির মধ্যে শুকিয়ে যাবে। শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আদর্শ হিন্দু হোটেলের দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো আমি আপনাদের কাছে। এই পর্বটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সঙ্গে একান্ত অনুরোধ, ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইবটাও করে দেবেন। আজকের মতো বিদায় তবে, শুভরাত্রি।